প্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা। আপনারা প্রতি রাতে আমাদের এই আয়োজন দেখে থাকেন, কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের আজকের আয়োজন শুরু করতে চাই। যারা গণমাধ্যমে সবসময় খোঁজ খবর রাখেন জানেন যে কৌশলগত কারণে নির্বাচন কমিশন গতকালকে সুশীল সমাজের সঙ্গে একটি মত বিনিময় করেন এবং সুশীল সমাজ কিন্তু তারা বেশ কিছু পরামর্শ, তাদের অবজারভেশন এবং ১২ দফা নির্দেশনা কিন্তু দিয়েছেন। অর্থাৎ সামনে নির্বাচনটি কেমন হবে, কেমন করলে ভালো হয়, সেখানে সেই সুপারিশগুলোর মধ্যে নির্বাচনের সেনা মোতায়েন থেকে শুরু করে না ভোটের বিধান রাখা থেকে শুরু করে আরও বেশ কয়েকটি বিষয় ছিল। আমরা সেগুলো নিয়ে কথা বলতে চাই এবং সারা দেশের মানুষ আজকে সেই সুশীল সমাজের সঙ্গে মত বিনিময়ের ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বলছেন সুশীল সমাজের যে তালিকাটি আমরা দেখছি তাদেরকে অনেক আগে থেকে, অর্থাৎ 1-11 সরকারের সময় তাদেরকে আমরা নানাভাবে দৌড়ঝাঁপ করতে দেখেছি। বিরাজনীতিকরণের যে একটা চেষ্টা হয়েছিল সেই জায়গাটিতে কুশীলভ হিসেবে তারা কিন্তু কাজ করেছিলেন। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আজকে প্রতিক্রিয়া পেয়েছি। তিনি বলছেন যে সুশীল সমাজ যে দাবি করেছে, দাবি জানিয়েছে, সেখানে সহায়ক শক্তির কথা বলা হয়েছে। আসলেই বলা হয়েছে কিনা আমরা হয়তো দেখব। এর বাইরে সাধারণ মানুষের বেশ কিছু প্রতিক্রিয়া আমরা পেয়েছি। তারা বলেছেন নির্বাচনটি তারা কিভাবে দেখতে চায়। সবার আগে আমরা সহকর্মী আমিনুল ইসলামের একটি প্রতিবেদন দেখব, তারপর আমরা ফিরব মূল আলোচনায়। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত রোডম্যাপ নিয়ে নির্বাচন কমিশন সোমবার সংলাপে বসে নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে। এরপর রাজনৈতিক দলগুলোর সাথেও বসবে কমিশন। সুশীল সমাজের প্রতিনিধিরা নির্বাচন কমিশনকে সাহসের সঙ্গে কঠোর ও কঠিনভাবে নির্বাচন পরিচালনা করার পরামর্শ দিয়েছেন। কমিশনকে তাদের ভাবমূর্তি পুনরুদ্ধারের তাগিদও দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ইসিকে আস্থা অর্জনের পরামর্শ দিয়ে সেনা মোতায়েন ও না ভোটের ব্যবস্থা রাখার মতো কিছু পরামর্শ দিয়েছে নাগরিক সমাজ। সব পক্ষের সঙ্গে আলোচনা থেকে উঠে আসা পরামর্শের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করার চেষ্টা করেছেন প্রধান নির্বাচন কমিশনার খান মোহাম্মদ নুরুল হুদা। আর হ্যাঁ, আস্থার ব্যাপারে ইউর রাইট, এটা আমাদের কিন্তু প্রায় প্রত্যেক আলোচনা প্রত্যেকেই বলেছে আপনাদের আস্থা অর্জন করতে হবে। সেই সব পক্ষের বড় অংশীদার রাজনৈতিক দলগুলো এখন প্রস্তুত আলোচনায় অংশ নিতে। রাজনৈতিক দলের আস্থাটা তাদের বেশি অর্জন করতে হবে। নিশ্চয়ই বিরোধী দলগুলো, জাতীয় পার্টি, বিএনপি, অন্যান্য বিরোধী দলগুলো, তারা তাদের বিভিন্ন মতামত দিবে। দেশের বিদ্বজনকে, সুশীল সমাজকে তারা আহ্বান করেছিলেন এবং এটাকে আমরা ভালো উদ্যোগ, ইতিবাচক উদ্যোগ বলেই মনে করি। নির্বাচন কমিশনের উপর অনাস্থা রেখে দশম নির্বাচন বর্জন করে সংসদের বাইরে চলে যায় বিএনপি। সংসদের বাইরে বৃহৎ এই রাজনৈতিক দলটির নেতা হাফিজউদ্দিন আহমেদ মনে করেন, নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া আছে তা ব্যবহার করতে এই কমিশন এখন দ্বিধাগ্রস্ত। একজন লোক সংসদ সদস্যের ক্ষমতা ব্যবহার করে, মন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে নির্বাচন করবেন, আর একজন সাধারণ মানুষ, তার ঢাল নাই, তরোয়াল নাই, কেবলমাত্র এই প্রশাসনের দয়ায় তারা সুষ্ঠু নির্বাচনের জন্য আশা করবেন, এটি লেভেল প্লেইং ফিল্ড তৈরির পক্ষে মোটেও সহায়ক হবে না। নির্বাচনে সেনা সদস্যদের মাঠে রাখতে হবে বলে মনে করেন সাবেক এই সেনা কর্মকর্তা। সেনাবাহিনীকে যদি বাইরে নির্বাচনী দায়িত্ব দেওয়া হয় তাহলে নর্মালি তাদের মতো করে তাদেরকে অপারেশন করতে দিতে হবে। অপরদিকে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ নেতা ডক্টর আব্দুর রাজ্জাক মনে করেন, নির্বাচনের মাঠে রেখে সেনাবাহিনীকে বিতর্কিত করতে চায় বিএনপি। সেনাবাহিনী আনতেই হবে, এটি আমি মনে করি। যদি নির্বাচন সুষ্ঠু সুন্দর করার জন্য প্রয়োজন হয়, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে এবং সরকারের সাথে সলা পরামর্শ করে, আলাপ আলোচনা করে তারা চূড়ান্ত করবে। সংবিধানে দেওয়া ক্ষমতা অনুযায়ী নির্বাচন কমিশনকে কাজ করতে হবে, তবে সেই ক্ষমতার মধ্যে থেকেও কমিশনের সুষ্ঠু নির্বাচন করার সুযোগ রয়েছে বলে মনে করেন ক্ষমতাসীন দলের এই নেতা। তারা শুধু পরিচালিত হবে আমাদের সংবিধান এবং নির্বাচন পরিচালনার জন্য যে আইন হয়েছে আরপিও, তার মাধ্যমে। এর বাইরে তাদের করার কিছু সুযোগ নেই। আমিনুল। প্রিয় দর্শক, আমরা সহকর্মী আমিনুল হকের প্রতিবেদনটি দেখলাম এবং আপনারা যেমনটা বলছিলাম যে শুরুতে সাধারণ মানুষ বা বাংলাদেশের যারা এই বিষয়গুলো নিয়ে ভাবেন তারা কিন্তু মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ বলছেন যে 1-11 সময় যে ধরনের বুদ্ধিজীবীদের আমরা নানা ধরনের দৌড়ঝাঁপ করতে দেখেছিলাম তাদেরকে আমরা এই মুহূর্তে অনেক বেশি কার্যকর দেখছি। তাহলে কি আমরা আরেকটি 1-11কে স্বাগত জানাচ্ছি? দর্শক, এগুলো নিয়ে কথা বলবো। আমরা আজকের অনুষ্ঠানের শিরোনাম সাজিয়েছি নির্বাচনের সুশীল এবং কুশীল। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা যারা
পেয়েছি। অর্থনীতিবিদ ইব্রাহিম খালেদকে আমরা পেয়েছি, তিনি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। আমরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীকে পেয়েছি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে পেয়েছি, এবং আমরা সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক এমপিকে আমরা পেয়েছি। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং আজকে ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক এমপি আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। যেমনটা সহকর্মী আমিনুল হকের প্রতিবেদনটি দেখলাম, সেখানে কিন্তু মানে যারা কথা বললেন, বিশেষ করে সেনাবাহিনী মোতায়েনটিতে সুশীল সমাজ জোর দিয়েছেন এবং জোর দিয়েছেন না ভোটের বিধান যেন থাকে। অর্থাৎ একসময় আমরা দেখতাম বাংলাদেশে হাঁ বাক্সে ভোট দিন, না বাক্সে ভোট দিন, এরকম একটি ব্যাপার। আবার সেনাবাহিনীকে এই বিষয়গুলোর মধ্যে ডেকে আনা, কিভাবে দেখেন? ধন্যবাদ। আপনার শিরোনাম রেখেছেন নির্বাচনে সুশীল কুশীল। আমি একটু ভিন্নভাবে তাদেরকে দেখি। সো কল্ড তথাকথিত সুশীল যারা, সুশীল সমাজ অবশ্যই ভালো, কিন্তু এদের মধ্যে তথাকথিত কিছু সুশীল সমাজ থাকেন, তাদেরকে বলি আমি কোকিল সমাজ। কেন বলি? কোকিল যেমন কাকের বাসায় ডিম পাড়ে, বোকা কাক বুঝতে পারে না যে সে কোকিলের ডিমকে তা দিচ্ছে, বাচ্চা ফুটাচ্ছে, বাচ্চা ফুটিয়ে কিছুদিন পর বাচ্চা বড় হয়, চলে যায়। আমাদের দেশের সো-কল্ড সুশীল, তাদের অবস্থাটা এরকম। তাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা হলো এটা। তারা দেখবেন এমন সময় আসে যখন সরকারের প্রথম দিকে তারা কিছু বলবে না, চুপচাপ থাকবে। তারপর আস্তে আস্তে তারা তাদের নিজস্ব স্বার্থের কথা বলবে, আমাকে এইটা দেন, আমাকে ওইটা দেন। এরপর করবে কি, যখন নির্বাচনী সময় আসতে থাকবে, সেই সময়টাতে তারা তাদের স্বরূপে আবির্ভূত হবে। তারা নানান কথাবার্তা, এবং এমন সব কথাবার্তা যেটার মধ্যে গণতন্ত্রের লেবাস মাত্র নেই। গণতন্ত্রটাকে অনুপস্থিত রাখার জন্য, বিরাজনীতিকরণ করার জন্য তারা যতগুলো এভিনিউজ আছে সমস্ত কিছু তারা ব্যবহার করবেন। এখন আমরা দেখেছি এই আমাদের বাংলাদেশে যখনই অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, সেই সময় ডেমোক্রেসি প্রিভেল করেছে, গণতন্ত্র ছিল দেশে। গণতন্ত্র না থাকলে কিন্তু এটা সম্ভব না, কিন্তু ওনারা এই বিষয়টাকে খেয়াল করেন না। আমি গতকালকের নির্বাচন কমিশনের সাথে আলোচনার পরে আমি দেখলাম একজন ইউনিভার্সিটির শিক্ষক, ওনার ইন্টারভিউতে উনি এই কথাগুলো বলছেন, হানা ভোটের কথাও নিয়ে আসছেন উনি। আমি অবাক হয়ে গেলাম, কত বড় অপরিণামদর্শিতার কথা একটা ইউনিভার্সিটির শিক্ষক এই কথা বলতে পারেন। এর ইতিহাস কি আমরা জানি না? জিয়াউর রহমানের সময় হানা ভোট হয়েছিল, সেই সময় আমরা জানি না? একটা উদাহরণ দেব আমি, সেটা হচ্ছে চিটাগাংয়ের ফটিকছড়িতে সেই সময় এসডিপিও যিনি ছিলেন, সমস্ত এসডিপিওদের কাছে সব চলে গিয়েছিল, এসডিওদের কাছে চলে গিয়েছিল 3টা করে সুটকেস ভরা ছিল টাকা। এই টাকা ব্যবহার করার জন্য জনগণের মধ্যে বিলানো, অথবা নেতা যারা আছে তাদের মধ্যে বিলানো। সেই এসডিও উনি একটু সৎ প্রকৃতির ছিলেন, কিন্তু ভীতু ছিলেন খুব। উনি করলেন কি, একটা সুটকেস খরচ করতে পারলেন, সুটকেসের টাকা খরচ করতে পারলেন, বাকি 2টা সুটকেস রয়ে গেল। তখন তিনি ওনার সব ম্যাজিস্ট্রেটদেরকে ডাকলেন, ডেকে বললেন, এখন কি হবে, আমি এখন এটা কি করব? কারণ উনি নিজে ব্যক্তিগতভাবে টাকাটা রাখবেন না, উনি সৎ মানুষ। এই হচ্ছে তাদের চরিত্র। এখন এই চরিত্র ধারণ করে এই তথাকথিত সুশীল সমাজ আজকে আবার কি পায় তারা শুরু করেছে। আরেকটা কথা তারা বলেছেন, সেনাবাহিনীকে নামাতে হবে। কেন সেনাবাহিনীকে নামাতে হবে? কি প্রয়োজনটা পড়লো সেনাবাহিনীর? মানুষ কি সেনাবাহিনী ছাড়া ভোট দেয় নাই? দিয়েছে। সেনাবাহিনী থাকবে, যদি নির্বাচন কমিশন মনে করে যে সেনাবাহিনীর দরকার আছে, এমন কোনো পরিস্থিতির উদ্ভব হয়, তখন তারা এটা ব্যবহার করতে পারবে সরকারের সাথে আলোচনা সাপেক্ষে। জি পেল ভাই, আমি আসবো আবার আপনার কাছে। আমি একটু কামাল লোহানীর কাছে যেতে চাই। কামাল লোহানী, নিশ্চয়ই আপনি আমাদের এই আলোচনার মধ্যে আছেন, এবং আমার একটা ছোট্ট প্রশ্ন, যে সুশীল সমাজকে ডেকেছে নির্বাচন কমিশন, কাকে ডেকেছে, কাদের ডেকেছে, তাদের কি ব্যাকগ্রাউন্ড, সেটি মোটামুটি আমরা কম বেশি জানি। আমার একটা বোকা প্রশ্ন আপনার কাছে, যে আপনি সুশীল সমাজের মধ্যে পড়েন কিনা, বা না পড়লে কেন পড়েন না আপনি, কামাল লোহানী? ধন্যবাদ। আমার মনে হয়
যে সুশীল সমাজ গতকাল নির্বাচন কমিশনে গিয়ে নির্বাচন কিভাবে হবে না হবে সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন, আমি সেই দলের সুশীল হতে চাই না। প্রথম কথাটাই হলো এটা। দ্বিতীয় প্রশ্নটা হলো যে কেন নির্বাচন কমিশন জেনে শুনে সুশীলের যে তালিকা তৈরি করেছেন তার মধ্যে ওই ধরনের গণতন্ত্র বিরোধী এবং সামরিক শাসন বা অন্য ধরনের অপশাসনের যারা পায়তারা করেন বা চক্রান্ত করেন সেই সমস্ত লোকেদের নিয়ে কেন বসতে গেলেন, এটা আমার একটা প্রশ্ন। তাহলে কি নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হয়ে গেলেন না প্রথমেই? তারপরে আসছে না ভোট এবং সেনাবাহিনীর কথা। সেনাবাহিনীর যে দায়িত্ব সেটা সেনাবাহিনী পালন করবে। সব সময় সেনাবাহিনীর উপরে নির্ভর করা, এটার কারণটা কি? এটার পেছনে কি তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল যাদেরকে তারা ডেকেছেন নির্বাচন কমিশন? এবং কালকে নির্বাচন কমিশনে ওদের সঙ্গে সেই তথাকথিত সুশীল ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পর যখন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক সম্মেলনে সবার সঙ্গে কথা বলছিলেন, তার কথা থেকে আমরা এইটুকু বুঝতে পারলাম যে যারা এসেছিলেন তারা সবাই কিন্তু আমাদের দেশের যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তা বলা যাবে না, কারণ তাদের কথাবার্তাগুলোর মধ্যে থেকেই এটা সুস্পষ্ট হয়ে উঠছিল। কেউ কেউ না ভোটের পক্ষে কথা বলেছেন, গণতন্ত্রকে বিশ্লেষণ করে না ভোট থাকা উচিত এমন ধরনের যুক্তিও দেখিয়েছেন। কিন্তু তারপরেও যারা ওখানে মানে সংখ্যাধিক্য ছিলেন তাদের যে না ভোট এবং সেনাবাহিনীর কে ডেকে নিয়ে আসা, এই সবগুলো যখন শুনছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমরা বোধহয় এই সুশীল সমাজের মধ্যে পড়ি না। সেই জন্যেই আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ডাকা হয়নি। আমার কাছে মনে হলো যে যাদের ডেকেছেন সেই লোকগুলো কিন্তু এই চেহারাগুলো আমরা চিনি, আজকে না দীর্ঘকাল থেকে চিনি, এবং এই চ্যানেলগুলোর সুবাদেই আমরা তাদের কথায় অনেক বিতর্কিত পরামর্শ দিতে সরকারকে বা সরকারকে অপরাধী করা অথবা মুক্তিযুদ্ধকে প্রচ্ছন্নভাবে আঘাত করা, এগুলো এদের কাছ থেকে শুনে আসছি। সেইগুলোকে নিয়েই যদি নির্বাচন পরবর্তীকালে স্বচ্ছ এবং গ্রহণযোগ্য করতে চান, আমার মনে হয় সেই জায়গায় কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ যারা, তারা এইটা সহ্য করতে পারবে না। কামাল লোহানী, আসবো আমি আপনার কাছে। আমরা বিশেষ করে বিএনপির প্রতিক্রিয়া নিশ্চয়ই আমার সহকর্মী আমিনুল হকের প্রতিবেদনে আপনারা দেখেছেন, কিন্তু আজকে একটি ঢাকায় অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রতিক্রিয়া জানিয়েছেন, এবং তার আগে বিশেষ করে গতকালকের এই যে মত বিনিময় সভাটি ছিল সেটি বের হয়ে এসে আমরা দুজনের বক্তব্য গণমাধ্যমে দেখেছি। আমরা আজকে একটু দেখে আমাদের আরেকজন অতিথি হাবিবুর রহমান হাবিবের কাছে আমরা যাব না, আমরা দেখব হচ্ছে এখন হোসেন জিল্লুর এবং দেবপ্রিয়। আমরা দেখেছি নির্বাচন কমিশন তার নিজস্ব ক্ষমতা প্রয়োগে এক ধরনের অনীহা দেখিয়েছে, যেটা সুষ্ঠু নির্বাচন অর্জনে কাজ দেয়। ওই সময়ের যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপর নির্বাচন কমিশনের কর্তৃত্বটা খুব সবলভাবে বজায় রাখাটা, বদলি ইত্যাদির জন্য খুবই প্রয়োজন। সংসদ ভেঙে দেওয়াটা খুব জরুরি, না হলে ৩০০টি ক্ষমতা বলয় পুরো নির্বাচনকে প্রভাবিত করার সুযোগ থেকে যাচ্ছে। নির্বাচনকালীন সহায়ক সরকার, আমার দৃষ্টিতে এটি নির্বাচন কমিশনের বিষয় নয়। এখানে যেমন নির্বাচন কমিশন আমাদের সংলাপ রেখেছে, আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সংলাপ হওয়া দরকার এই বিষয়ে। নির্বাচন কমিশনকে জনমানুষের আস্থা অর্জন করতে হবে, অর্থাৎ তারা একটি দৃঢ় এবং একটি স্বাধীন ভূমিকা আছে, এইটা মানুষের কাছে দৃশ্যমান হতে হবে, প্রতীয়মান হতে হবে। এইটি হলো সবচেয়ে বড় বার্তা। দ্বিতীয়, এটার সাথে যেটা এসেছে সেটা হলো বেশ কিছু আইনের এখন যেগুলি আছে সেগুলি কার্যকর করার ক্ষেত্রে অনেক দুর্বলতা দেখা দিচ্ছে। পাশাপাশি অভিজ্ঞতার ভিত্তিতে নতুন আইন করার কথাও এসেছে। আমরা দেখলাম, আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আজকের প্রতিক্রিয়াটি একটু দেখে হাবিবুর রহমান হাবিবের কাছে যাব। ধন্যবাদ দিতে চাই যে এখনো বাংলাদেশে মানুষ আছে
এখনো বাংলাদেশের সুশীল সমাজের যারা সদস্য তারা দেশকে ভালোবাসেন এবং ভালোবাসেন বলেই এই নির্বাচন কমিশন গতকাল যাদেরকে ডেকেছিল তারা খুব পরিষ্কার ভাষায় গতকাল তাদের মতামত দিয়েছেন। আমরা পত্র পত্রিকায় যা দেখেছি তারা বলেছেন যে সহায়ক সরকার ছাড়া অর্থাৎ নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তারা বলে এসেছেন যে সেনাবাহিনী মোতায়েন ছাড়া এবং তাদেরকে ম্যাজিস্ট্রিয়াল ক্ষমতা দেওয়া ছাড়া এখানে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তারা খুব পরিষ্কার করে বলেছেন প্রত্যেকটি রাজনৈতিক দলকে নির্বাচনে আনতে হবে এবং তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আমরা হাবিবুর রহমান হাবিব, নিশ্চয়ই আপনি গতকালকে দুজনের বক্তব্য শুনেছেন এবং আজকেও বিশেষ করে আপনার দলের মহাসচিব তার বক্তব্য শুনেছেন, কিন্তু যেই জায়গাটিতে আমরা আসলে ফোকাস করতে চাই, আপনি নিশ্চয়ই জানেন যে 1/11-এর সময় যেটি বাংলাদেশের মানুষের সামনে এসেছিল যে বিশেষ করে দুই নেত্রীকে সরে যেতে হবে, বিরাজনীতিকরণ ইত্যাদি ইত্যাদি, সেনাবাহিনীর বিষয়টি তো ছিলই, এবং সহায়ক সরকার ছাড়া নির্বাচন করা যাবে না, এই ধরনের বক্তব্য তারা বলেছেন, বিশেষ করে হোসেন জিল্লুর এবং দেবপ্রিয় ভট্টাচার্য, কিন্তু সেগুলো কিন্তু বলেননি। এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখেন? আপনাকে ধন্যবাদ। মহান রাব্বুল আলমিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আমি 2রা জুলাই একটা খুব বড় ধরনের দুর্ঘটনায় নিহত হয়ে পুরো পরিবার সব মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আজকে আপনি আমাকে ডেকেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমি এতক্ষণ ধরে শুনছিলাম এবং গতকাল সুশীল সমাজের সঙ্গে যে বৈঠক হয়েছে নির্বাচন কমিশনের, সেটা আমি দেখেছি, শুনেছি। আমার প্রশ্ন হলো যে নির্বাচন কমিশন কাদের, বা নির্বাচন কমিশনের দায়িত্ব যারা পেয়েছেন তাদেরকে কারা নিয়োগ দিয়েছেন? এক কথা বলতে গেলে সরকার নিয়োগ দিয়েছেন। তো সরকারের মনোনীত নির্বাচন কমিশন যদি কাউকে ডেকে থাকেন, তার ভিতরে যদি কেউ সুশীল না হয়, কুশীল হয়, অথবা 1/11-এর প্রবক্তা যদি কেউ থেকে থাকেন, তাদেরকে যদি ডেকেই থাকেন, তাহলে এর দায় দায়িত্ব সম্পূর্ণরূপে নির্বাচন কমিশনের এবং নির্বাচন কমিশনের মানে হাবিবুর রহমান হাবিব, আপনার প্রশ্ন আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, সেটিও যেখানে যথেষ্ট পয়েন্ট আছে, কিন্তু আপনার কাছে সুনির্দিষ্ট যে প্রশ্নটি, যে আপনার মহাসচিব বলছেন যে তারা বলেছেন যে সহায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না, এটি আপনার কাছে কি মনে হয় বা কোথায় পেলেন আপনার মহাসচিব? তারা বলেছে সহায়ক সরকার, তারা বর্তমান বাংলাদেশের বাস্তবতা পরিপ্রেক্ষিতে বিভিন্ন যে নির্বাচনগুলি হলো স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, সব কিছু দেখার পরে এটা বাংলাদেশের মানুষের কাছে প্রতিষ্ঠিত যে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হতে পারে না। যে কারণেই তারা সুশীল সমাজ যাদেরকে ডেকেছিল তারা এই কথাটি বলেছেন। আমারও বক্তব্য সেটা। তারা কিন্তু শুধু এটা বলেন, আরেকটি কথা বলেছেন, সেটি হলো নির্বাচনের সময় সংসদ ভেঙে দিতে হবে। আর সেনাবাহিনী নিয়োগের কথা যে কথাটি বলেছেন, সেনাবাহিনী নিয়োগ হয় নাই কবে? 91 সালে সেনাবাহিনী ছিল, 96 সালে সেনাবাহিনী ছিল, 2001 সালে সেনাবাহিনী ছিল, 2008 সালেও সেনাবাহিনী ছিল। সেনাবাহিনী ছিল না কবে? এখন এই সেনাবাহিনীতে আমার দেশের সন্তান। আমরা একটু ইব্রাহিম খালেদের কাছে যেতে চাই, যে আসলে জনাব ইব্রাহিম খালেদ, যে বিষয়টি আমরা দেখলাম যে বিশেষ করে যারা নির্বাচন কমিশন থেকে বের হয়েছেন তারা কেউ কিন্তু সেই সহায়ক সরকারের কথা বলেননি, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু তিনি জোর দিয়ে বলেছেন যে তারা বলেছেন। এই যে বিষয়গুলো, যে প্রতিদিনই এই ধরনের যে সমস্ত সংবাদ আমরা পরিবেশন করি, তার মধ্যে কিন্তু নানা ধরনের কৌশল, চাতুর্য, নানা ধরনের মিথ্যা কিংবা নানা ধরনের অতি কৌশল, এই বিষয়গুলি থাকে। আপনার কি মনে হয় না যে এতে করে আসলে পরিবেশ আরও নষ্ট হয়? হ্যাঁ, আসলে স্বচ্ছতা থাকা দরকার, সত্যতাও থাকা দরকার। আর যে সুশীল যে কথাটা বললেন, এই সুশীল কথাটায় আমার আপত্তি আছে, কারণ সুশীল হলে আবার কুশীলও বলতে হয়। আসলে এই কথাটা আসছে ইউরোপের সিভিল সোসাইটি থেকে, এবং সিভিল সোসাইটির বাংলা অর্থ কিন্তু সুশীল সমাজ নয়। তো সেই জন্যে সিভিল সোসাইটি ওখানে উৎপন্ন হয়েছে এই বা তারাই যারা ইন্টেলেকচুয়ালি এবং এথিক্যালি অত্যন্ত স্ট্রং এবং কোনো দলবাজি করেন না, এবং সমাজের পক্ষ থেকে কথা বলেন এবং সমাজের প্রতিধ্বনি করেন, সমাজ সেটা মেনে নেয়। তো ওই রকমের সিভিল সোসাইটি বাংলাদেশে গড়ে ওঠেনি। যাদেরকে মুখ গতকাল দেখেছি, আমি এটাকে সিভিল সোসাইটি বলতে চাই না, সেটাও না, আবার সুশীল সমাজও না। তবে সিভিল সোসাইটির অনেকে কিন্তু আমন্ত্রিত হয়েছিলেন, যেটুকু সিভিল সোসাইটি গ্রো হয়েছে তারা অনেকেই কিন্তু যাননি। এটা আমি ঠিক বুঝতে পারছি না যে কেন এরকম হলো।
আর আপনি যে প্রশ্নটি করলেন যে সেখানে তারা যা বলেননি সেটিকে একজন রাজনীতিক জোর করে বলছেন যে তারা বলেছেন, এইটা এক ধরনের কি বলবো এখন কেড়ে নেওয়া, কোনো কিছু কেড়ে নেওয়া কারো কাছ থেকে, এটি খুব ভালো লক্ষণ বলে আমি মনে করি না। গলা জোর থাকলেই যে অসত্য বলতে হবে তা কেন? আসলে সত্যতার মধ্যে স্বচ্ছতার মধ্যে দিয়েই তো চলতে পারে। যারা গিয়েছিলেন তারা যা বলেছেন সেটাই তো প্রতিধ্বনিত হওয়া উচিত তাদের মতো, যদিও আমি তাদেরকে সুশীল সমাজ বা ওই সিভিল সোসাইটি সবাই সেরকম মনে করছি না। আরেকটা ব্যাপার যে যদি সত্যি ডাকতে হয় তাহলে এটা আরও অনেক বড় হতে পারত এবং একদিন নয় 4-5 দিন ধরেও হতে পারত, যাতে সবাই কথা বলতে পারেন। আরেকটি জিনিস আমার ভালো লাগেনি, সেটা হলো সাংবাদিকদেরও সেখানে ঢুকতে দেওয়া হয়নি। তো এটা তো কোনো বদ্ধ জলাশয় নয়, এটা মুক্ত জায়গা, কেন থাকবে না? এর আগেও তো নির্বাচন কমিশন কথাবার্তা বলেছেন, সাংবাদিক ছিল, এতে হয় কি স্বচ্ছতা থাকে, মুক্ততা থাকে, এটা ভালো হতো। কিন্তু এটা যেন কেমন যেন একটা বদ্ধ ধরে কেউ কিছু শুনতে পাবে না। আমরা যেটুকু জানতে পেরেছি সেটা তারাই বের হয়ে আসছে যে কথাটা বলেছেন তখন জানতে পেরেছি। তো এই ব্যবস্থাগুলো আমার কাছে একটু কেমন যেন ঠিক খুব মুক্ত মনে হয়নি, ভালো মনে হয়নি। ইব্রাহিম খালেদ একজন দর্শক আছেন, আমরা তার প্রশ্নটি একটু নিতে চাই। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন। আমি আলোচকদের কাছে, বিশেষ করে সরকারি দলীয় এমপির কাছে জানতে চাই যে সেনাবাহিনী দিলে তাদের কি অসুবিধা? যদি সেনাবাহিনী না থাকে, আমরা বিগত দিনে নির্বাচনগুলো আপনাদের এই টিভির পর্দায় দেখেছি যে কি পুলিশ সিল মারতেছে, আনসার সিল মারে, যারা নির্বাচনে এই নিরাপত্তা দিবে তারাই যদি সিল মারে, হ্যাঁ, তাহলে দেশে কি নির্বাচন সুষ্ঠুভাবে হয়? এটার নাম কি নির্বাচন? এটার নাম কি গণতন্ত্র? এটার নামে কি সরকার গঠিত হবে? তারা আমাদেরকে শাসন করবে? আমি শুধুমাত্র এই এমপি সাহেবের কাছে জানতে চাই। জি, আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্ন যদি আমরা বুঝে থাকি ঠিক, তাহলে হচ্ছে যে সেনাবাহিনী মোতায়েন করলে কি অসুবিধা আমরা শুনবো। ছোট্ট একটি বিরতি নিতে চাই, বিরতি থেকে মাননীয় সংসদ সদস্যের কাছ থেকে এটি শুনবো। নিচে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটি নিউজ এবং আমরা নিউজ আওয়ার এক্সট্রার মধ্যে রয়েছি। নির্বাচনের সুশীল কুশীল আমাদের আজকের আলোচনা শিরোনাম। বিরতির আগে জাকির হোসেনের প্রশ্নের সূত্র ধরে আমরা ওয়ারেসাত হোসেন বেলালবীর প্রতীক এমপির কাছে যেতে চাই, কিন্তু এই মুহূর্তে একজন দর্শক আছেন, আমরা সেই প্রশ্নটি একটু নিতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি এম এ হাসান, আমি ঢাকা থেকে বলছি। আমি প্রথমে প্রণবকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে প্রণব এত সুন্দর একটা বিষয় অবতারণা করে আলোচনার সূত্রপাত করেছেন। প্রণব, তোমাকে ধন্যবাদ। আর এখানে ইব্রাহিম খালেদ সাহেব অত্যন্ত সুন্দরভাবে বলেছে যে সোশ্যাল সোসাইটি বলতে কি বোঝায়। এটা ইউরোপ কিংবা আমেরিকান যে সমস্ত রাষ্ট্রগুলো অনুন্নত কিংবা উন্নয়নশীল দেশের উপরে প্রভাব বলয় সৃষ্টি করে রাখতে চায়, সেই সব দেশে কিছু এজেন্ট তৈরি করে। সেই সব এজেন্টরা হলো বিভিন্ন সময় এরকম সুশীল সমাজের নামে আত্মপ্রকাশ করে। আমি দেখেছি বাংলাদেশে বিভিন্ন টক শোতে এই উপস্থিত যারা হয়েছে তাদের মধ্যে কিছু কিছু লোক জাতির সামনে এসে বিভ্রান্তিকর বক্তব্য রেখেছে, নিজের মতাদর্শ চর্চা করেছে, ইন্টেলেকচুয়ালিটি শো করে নাই, এথিক্স শো করে নাই। এরা সুশীল হতে পারে না, এরা কুশীল। সুশীল হইল তারা যারা। জি হাসান, আপনার প্রশ্নটি যদি আপনি একটু করেন। আমি একটু বলছি প্রশ্নটা এক মিনিট। যারা বোমা মেরে মানুষ পুড়িয়ে মারে নাই, যারা গাড়ি ভাঙচুর করে নাই, যারা হরতাল করে ধ্বংস করে নাই অর্থনীতি, তারা হলো সুশীল। এদেশে সাধারণ মানুষ, কৃষক যারা অবিরত আমাদের দেশকে উৎপাদন দিয়ে রেখেছে, আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, তারা হলো সুশীল। আমি মনে করি এখানে প্রশ্নটা এরকম থাকা উচিত, নির্বাচন কমিশনকে এই আলোচনা থেকে আপনারা কি এমন সাজেশন দিতে পারেন না সত্যিকার অর্থে প্রতিনিধিত্ব সুশীল সমাজকে নিয়ে যাতে এই
নির্বাচন কমিশন জি একটা জি জি মতামত আপনার প্রশ্ন বুঝতে পেরেছি যে প্রতিনিধিত্বশীল সুশীল সমাজ মানে যেটি আক্ষরিক অর্থে প্রফেশনালরা করবে এবং তারা হয়তো কোনো পরামর্শ বা তাদের যদি কোনো সাজেশন থাকে সেটি নিয়ে কথা বলবো। জাকির হোসেনের সূত্র ধরে বের হয়ে আপনার কাছে আসতে চাই যে সেনাবাহিনীকে নির্বাচনে ম্যাজিস্ট্রেটিক ক্ষমতা দিলে, বিচারিক ক্ষমতা দিলে কি অসুবিধা, এরকম প্রশ্নের উত্তরে কি বলবেন? প্রশ্নকর্তা বলেছেন যে সেনাবাহিনীকে যদি নামানো হয় তাহলে সমস্যাটা কোথায়, এটা যে মূল তার ইয়ে। এখন আমি ঠিক জানি না যে প্রশ্নকর্তা যিনি আছেন ওনার বয়স কত এবং উনি এগুলো দেখে এসছেন কিনা। আমাদের সেনাবাহিনীটা কিন্তু মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা একটা সেনাবাহিনী, এটা মনে রাখতে হবে। সেই সেনাবাহিনীকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন এই তৎকালীন সামরিক শাসক জিয়াউর রহমান উনি যেভাবে এতগুলো কু করে হাজার হাজার সেনাবাহিনীর অফিসারকে, সৈনিককে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করলেন এবং এই হত্যার মধ্য দিয়ে সেনাবাহিনীতে একটা চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। তার পরবর্তীতে যখন দেশে আবার 96 সনে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, তখন আওয়ামী লীগ সরকার সবসময় কিন্তু বলে একটা কথা, সেটা হচ্ছে যে সেনাবাহিনীকে যত্রতত্র ব্যবহার করতে নাই, সেনাবাহিনীকে সবসময় যে কোনো কাজে নিয়ে আসতে নাই। তারা একটা সুশৃঙ্খল বাহিনী, এই সুশৃঙ্খল বাহিনীর মধ্যে যে সমস্ত সমস্যা হয়েছিল ধীরে ধীরে সেগুলোর থেকে কাটিয়ে উঠে গেছে। আবার লক্ষ্য করুন, যখনই বিএনপি ক্ষমতায় থাকে অথবা নির্বাচনের সময় অথবা নির্বাচনের আগে পরে, সেই সময়ও একটা কুদেতা সংগঠিত হওয়ার সম্ভাবনা ছিল, যদিও জনগণ ধীরে ধীরে এটাকে রুখে দিতে পেরেছে। এখন সেনাবাহিনীকে নিয়ে আসলে যে সমস্যাটা হয়, আমি মনে করি যে নির্বাচনের সময় সেটা নির্বাচন কমিশন বুঝবে যে বাংলাদেশে এমন কি পরিস্থিতির সৃষ্টি হলো যে এখানে সেনাবাহিনী রাখতে হবে। সেই পরিস্থিতি যদি সৃষ্টি না হয়, কোনো অবস্থাতেই সেনাবাহিনী আনার প্রয়োজন নয়। সেনাবাহিনী আমাদের অত্যন্ত সুশৃঙ্খল একটা বাহিনী, শক্তিশালী বাহিনী। এই শক্তিশালী বাহিনীটার ভেতর বিভেদ সৃষ্টি করা আর উচিত হবে না, অতীত ইতিহাস সে কথাই বলে। আর পাশাপাশি আমাদের জনাব কামাল লোহানী এবং ইব্রাহিম খালেদ বিষয়গুলো কিন্তু সুন্দর ব্যাখ্যা করেছেন, সুশীল কুশীলের সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। এইটার সাথেই সম্পর্কিত হচ্ছে সেনাবাহিনী আসা, হানা ভোট। দেখেন, যারা সেনাবাহিনীকে নিয়ে এসেছিল তারাই হানা ভোট দিয়েছিল। এই হানা ভোট দিতে গিয়ে আমার আরেকটা উদাহরণ দিই আমি। আমার কনস্টিটিউয়েন্সি পূর্বধলা, আমার নিজের ইউনিয়ন হচ্ছে বৈরাটি। সেই হানা ভোটের সময় একটা কেন্দ্র ছিল না, সমস্ত কেন্দ্র জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও ডিক্লারেশন তো ডিক্লারেশন, সেই ডিক্লারেশন দেওয়া হয়েছিল। তাতে সেনাবাহিনী এনে লাভটা কি হবে বলেন? ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। হাবিব ভাই, আপনার কাছে একটু আসতে চাই যে সেনাবাহিনী বাংলাদেশের বিভিন্ন নির্বাচনে আমরা দেখেছি, বিশেষ করে 1982 সালের যে নির্বাচনটি দেখেছি কিংবা 77 সালের যে নির্বাচনটি, বা হা বাক্সে ভোট দিন না বাক্সে ভোট দিন, সেই সময়ে হোসেন মোহাম্মদ এরশাদের নির্বাচনেও আমরা দেখেছি। তো এই যে সুখকর অভিজ্ঞতা, অর্থাৎ সেনাবাহিনীর মতো একটি প্রফেশনাল ইনস্টিটিউশনকে আমরা বিতর্কিত করব কিনা, এটি একটি দিক। আর সেনাবাহিনী থাকলেই নির্বাচন হলো, সেই নির্বাচনে যদি বিএনপি পরাজিত হয় তাহলে কি প্রশ্ন উঠবে না, বা বিএনপি বা কেউ কি প্রশ্ন করবে না যে তাহলে কেন পরাজিত করবে? কারণ বাংলাদেশের কালচারটি হতো এরকম, যে হারবে সেই অভিযোগ করবে। কি বলেন? না, এখানে আপনি একটা ভালো প্রশ্ন করেছেন যে হানা ভোটের কথা যেটা বলা হচ্ছে, এটা জিয়া রহমানের সময় যখন একটা রেফারেন্ডাম হয়েছিল হানা, এর সাথে একটা করেছিল। এবং আমরা কিন্তু এই যে রাষ্ট্রপ্রশাসিত সরকার থেকে যে সংসদীয় সরকারে ফিরে আসলাম, সংসদীয় গণতন্ত্রে, সেটা কিন্তু একটা হানা ভোটের মাধ্যমে কিন্তু আমরা ফিরে এসেছিলাম, যতদূর আমার মনে পড়ে। আর এখানে তো হা না ভোট না, এখানে শুধু না, কোনো প্রার্থী আমার পছন্দ হলো না, সেখানে কিছু মানুষ না ভোট দিতে পারে। এখানে হা না ভোটের সাথে শুধু না মিলানোর কোনো সুযোগ নাই। এই আলোচনাটাই অবান্তর বলে আমি মনে করি। আর সেনাবাহিনী আমাদের বিশ্বস্ত একটা সংগঠন, তারা এখানে যদি মাঠে থাকে, তারা কি বিএনপির পক্ষের লোক না তাদেরকে বিএনপির পক্ষে ভোট মেরে দিবে, এই আশঙ্কাটা কারোরই করা উচিত না। বারে বারে এই সেনাবাহিনী নামলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং সেনাবাহিনী ভোটের সময় মাঠে নামলে তারা ঘরে ফিরে আসবে না ব্যারাকে, পক্ষান্তরের কথাটা এরকমই যায়, কিন্তু আসলে কথাটা মোটেও ঠিক না। কথা হলো যে বাংলাদেশে
অনেক কষ্ট করে আমরা একটা গণতন্ত্র উদ্ধার করেছিলাম, যে গণতন্ত্র রাজপথের মিছিলে আপনার নিজেও ছিলেন। আজকে বাংলাদেশে যে গণতন্ত্রটা আমরা এই যে আজকে কয়েক বছর 2014 সালের 5ই জানুয়ারি থেকে যা দেখে আসছি, এটা কি যদি এই গণতন্ত্রই যদি বাংলাদেশে প্র্যাকটিস হবে, তাহলে আমি অন্তত হাবিব ছাত্র সমাজকে নিয়ে মাঠে নেমে বারবার টাকে তোলা পিষ্ট হয়ে আহত হয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে সেরে উঠে আবার মাঠে নামতাম না। তা আজকে আমার কথা হলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেছেন, যেটা শ্রদ্ধেয় আলোচক বৃন্দ বললেন, আমি তাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই। উনি বলেছেন যে কিছু কিছু আলোচক বা সুশীল বা কুশীল, আপনার যে ভাষায় বলেন না কেন, প্রথমে বলছে ডেকেছেন নির্বাচন কমিশন, দায় তার। তারপরে বলবো, অনেকে মন্তব্য করার চেষ্টা করেছেন নির্বাচনকালীন সময়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন না হলে ভালো হয়, এবং আর একটু বাড়িয়েও বলেছেন, যেটা আমি বলেছি, যে সংসদ ভেঙে দিয়ে যদি নির্বাচন হয়, তাহলে 300 আসনের মধ্যে অন্তত সংসদ সদস্য যারা যেখানে থাকবেন, সেখানে পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, যাই বলেন না কেন, সেখানে তারা একটা বিব্রত বোধ করবেই। আপনার কথার সূত্র ধরে, বিশেষ করে নির্বাচনকালীন সময়ে যদি সংসদ ভেঙে দেয়া হয় বা সংসদ ভেঙে দেওয়ার যে সাংবিধানিক যে বিধানটি আছে, সেটির জায়গায় যদি আমরা নিয়ে, বা আজকাল আধুনিক নির্বাচনে, বা আমরা শুধু বাংলাদেশেই নির্বাচনটি হয় না, বিশ্বের প্রত্যেকটি দেশেই কিন্তু নির্বাচন হয়। ইব্রাহিম খালেদ, আপনার কাছ থেকে শুনবো যে এই নির্বাচনের ভেতরে যে রাজনীতিটি, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, সাম্প্রতিক সময় ব্রিটেনে যে নির্বাচনটি হয়ে গেল, এবং নির্বাচনটি ঠিক 3 দিন আগে থেকে 4 দিন আগে থেকে আমরা যে ধরনের জঙ্গি হামলা দেখলাম, অর্থাৎ লন্ডন ব্রিজ থেকে শুরু করে সমস্ত 4-5টি জায়গায় জঙ্গি হামলা, এবং বলা হয়ে থাকে এটি নির্বাচনকে ব্যাহত করার একটা আন্তর্জাতিক স্ট্র্যাটেজি, অর্থাৎ সেই স্ট্র্যাটেজি বাংলাদেশে আসবে না সেটির কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারে না। তাহলে আমাদের রাজনীতিবিদদের শিক্ষার জায়গাটি কোত্থেকে হবে, বা তারা ধরেই নিয়েছেন যে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি আগের মতো নেই, কি বলবেন? না, পরিবর্তিত যে বিশ্ব পরিস্থিতি সেটা বেশ ভিন্ন। আরেকটি কথা এখানে এসছে সামরিক বাহিনীর কে নিয়োগ করা নিয়ে, আগেও হয়েছে, এবং আমি শুনেছি যে কোনো এক বছর যেবার আর্মি ছিল, কোনো একটি রাজনৈতিক দলের কর্মীদের পুকুরে চুবানো হয়েছিল ওখান থেকে নিয়ে, এবং সেটি নিশ্চয়ই অন্য কোনো দলের পক্ষেই গেছে, এবং সেটি বরিশালের কথা শুনেছি, মুন্সিগঞ্জের কথা শুনেছি, স্পেসিফিক্যালি বললাম আরও অনেক জায়গায়। তো সেই জন্য, তবে সেই সেনাবাহিনী হয়তো এখন না, এখন পরিশীলিত হয়েছে। আমি মনে করি যে যদি সেরকম পরিস্থিতি হয় যে পুলিশ সামাল দিতে পারছে না, তখন নির্বাচন কমিশন অবশ্যই সেনাবাহিনীকে ডাকবে। কিন্তু শান্ত পরিস্থিতিতে যেখানে পুলিশ যথেষ্ট, সেখানে সামরিক বাহিনীকে নিয়ে আসাটা ওই অনেকটা হবে বিনা প্রয়োজনে কামান দাগার মতো, সেটির খুব প্রয়োজন আছে বলে এটা আমার মনে হয় আমরা ডিসকাশন না করে নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে পারি, তারা প্রয়োজনে করবেন। আরেকটি যে কথাটা আপনি খুব ভালো একটা কথা বলেছেন, নির্বাচন তো শুধু বাংলাদেশে হয় না, সারা বিশ্বে হয়, গণতান্ত্রিক বিশ্বে হয়। তো সেই জন্যে কোথায় সহায়ক সরকার আছে বা কোথায় কিভাবে হয় এটা তো আমরা জানি সবাই, কিন্তু এগুলো আর আমার মুখ দিয়ে তো বলার প্রয়োজন নেই, আপনারা যারা রাজনীতি করেন তারা এটা ভালো করেই জানেন। তো সেই জন্য আমাদের এখানে অতিরঞ্জিত কিছু করার প্রয়োজন নেই, বরং সারা পৃথিবীতে যে নিয়মকানুনগুলো গণতন্ত্রে মেনে চলা হয় সেইগুলিকে আস্তে আস্তে করে প্রতিষ্ঠিত করা। কারণ আমরা নতুন গণতন্ত্রের দেশ, এখানে প্রথম থেকেই বিকৃত না করে বরং সত্যিকার যেভাবে হওয়া উচিত ব্রিটেনে হয় বা ফ্রান্সে হয়, জার্মানিতে হয়, আমরা এখনই বলবেন যে আমরা তো এখন ওই পর্যায়ে পৌঁছিনি, কিন্তু আমরা তো পৌঁছতে চাই। সেই জন্যে আমরা ওই গণতন্ত্রকে বিকৃত না করে, বা গণতন্ত্র খুব দুর্বল তাকে সাহস দেওয়ার জন্য এই করা দরকার, সেইগুলো না করে আমরা যেন একটা আস্থা রাখার চেষ্টা করি। কারণ আর পরিষদ ভেঙে দেওয়ার ব্যাপার তো কনস্টিটিউশনে আছে, যেটা সেই অনুযায়ী সেটা তো হতেই পারে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কামাল লোহানীর কাছে যেতে চাই। কামাল লোহানী, আরও একটি বিদেশি নির্বাচনের উদাহরণ টানতে চাই সামনে। নিশ্চয়ই আপনি জানেন যে মার্কিন নির্বাচনটিকে নিয়ে যে ধরনের রাজনীতি, যেভাবে গোয়েন্দা সংস্থাদের, অর্থাৎ রাশিয়ান গোয়েন্দা সংস্থা, তুর্কির গোয়েন্দা সংস্থা, নানান অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু এখনও উঠছে, প্রতিনিয়তই উঠছে। বাংলাদেশের রাজনীতিবিদরা যখন বিদেশি শক্তি, বিশেষ করে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এর সঙ্গে বৈঠকের কথা আমরা খবরের কাগজে দেখি, কিংবা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের কথা দেখি, কিংবা আজকের
পত্রপত্রিকায় দেখি যে বিশেষ করে ভারতের একটি পদস্থ একটা গ্রুপের সঙ্গে বেগম জিয়া লন্ডনে বৈঠক করার দিনক্ষণ ঠিক করছেন, তখন কি মনে হয় না যে আসলে এই নির্বাচনগুলো নিয়ে মানে অনেক বেশি হোমওয়ার্ক আমাদের চাইতে বড় বড় দেশগুলো করে? কামাল লোহানী। অবশ্যই আমার কাছে মনে হয় যে নির্বাচনের আগের মুহূর্তে চিকিৎসার হঠাৎ করে প্রয়োজন হলো এবং তার জন্যে লন্ডনে যেতে হলো খালেদা জিয়াকে, এবং 1.5 থেকে 2 মাস সেখানে থাকবেন তিনি। এই যে লম্বা সময়টা, আমি শুনেছি তার চোখে সামান্য একটা অপারেশন দরকার, যেটা বাংলাদেশে মানে লক্ষ লক্ষ লোকের এই অপারেশন হচ্ছে। সেই অপারেশনটা ওনার করার জন্য লন্ডনে যেতে হয়েছে এবং সেখানে এই দুর্গ পাহারা দেওয়ার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলে যাচ্ছেন সেই সহায়ক সরকারের কথা, যেটা গতকালকে যারা সুশীল সমাজের লোক গিয়েছিলেন তারা বলুন আর না বলুন, তিনি কিন্তু তার বক্তব্যের দিক থেকে জোর করেই এটা রাজনৈতিকভাবে একটি দাবি হিসেবে যে কথাটা আগাগোড়া বলে আসছেন সেটাই আবার তিনি পুনরুক্তি করেছেন। এবং এ থেকেই বোঝা যায় যে এই নির্বাচন আসবার আগে থেকে যেভাবে একটি পরিকল্পিত চক্রান্ত চলছে, এটি তারই একটি অংশ হিসেবে আজকে আমরা এই জিনিসটা লক্ষ্য করছি যে এই জাতীয় কথাগুলো বলা হচ্ছে। সেনাবাহিনীকে আনার ব্যাপারে এত আগ্রহ কী কারণে আমি এটা বুঝতে পারছি না। আমরা আমাদের দেশে 54 নির্বাচন দেখেছি, সাধারণ নির্বাচন মুসলিম লীগের আমলে দেখেছি। আমরা তো সেখানে দেখেছি যে যুক্তফ্রন্ট জয়যুক্ত হয়েছে, কিন্তু পরবর্তীকালে যখন আমাদের দেশে নির্বাচন হয় তখনই এই ধরনের কথাগুলো, বিশেষ করে মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশে এ ধরনের কথাগুলো উঠবে কিসের জন্যে? আজকে সেনাবাহিনী যে জায়গায় আছেন সুশৃঙ্খল বাহিনী হিসেবে, তাদের যে নিরাপত্তার, রাষ্ট্রের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকার কথা, সেই দিকে তারা তো তাদের দৃষ্টিশক্তি নিবদ্ধ করে রেখেইছেন। এবং সেখান থেকে প্রয়োজন হলে আপনারা বলছেন এবং সবাই হয়তো বলবেন যে নির্বাচন কমিশন যদি মনে করে এবং সেই ধরনের কোনো গুরুত্বপূর্ণ অবস্থার সৃষ্টি হয়, তখন হয়তো সেনাবাহিনীকে আমন্ত্রণ জানানো যেতে পারে। কিন্তু তাই বলে যখন তখন ডেকে নিয়ে আসতে হবে আমাদের মানে সাধারণ জীবনযাপনের মধ্যেও আমি কেন এটা করতে যাব, আমি এটা বুঝে পাচ্ছি না। নির্বাচন তো আমাদের জীবনের সাধারণ একটি অংশ, তবে গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ এই জন্যে যে জনপ্রতিনিধি, আমাদেরই প্রতিনিধি, আমরা নির্বাচন করব। তো সেখানে সেনাবাহিনী এসে কি আমার ভোটটা দিয়ে দেবেন? কেন বারবার করে সেনাবাহিনীকে টেনে নিয়ে আসার এই চেষ্টাটা হচ্ছে, এটা আমি বুঝে পাচ্ছি না। এবং এখনও পর্যন্ত মুখ থেকে ওই সহায়ক সরকার শব্দটি তারা বাদ দিতে পারছেন না। সেখানেও তো একটা চক্রান্ত লুকিয়ে যে আছে। যতক্ষণ পর্যন্ত মার্ক টাইম করতে হবে, এবং মার্ক টাইমটা করতে হবে সহায়ক সরকারের কথাটা বারবার উচ্চারণ করে। কামাল লোহানী, অসংখ্য ধন্যবাদ। যে নির্বাচনের আগে যদি সংসদ সদস্যরা না থাকেন, তাহলে রাষ্ট্রের যে একটা শূন্য পরিস্থিতি সৃষ্টি হয়, সেই জায়গাটিতে যে কেউ জঙ্গিবাদ হোক কিংবা নানা মাত্রিক ষড়যন্ত্র হোক, সেগুলো প্রতিহত কে করবে, এই প্রশ্ন কিন্তু উঠতেই পারে। ইব্রাহিম খালেদ, সেই জায়গাটি থেকে আপনার পরামর্শ কি? আসলে এই যে বলা হচ্ছে যে 300 জন সংসদ সদস্য যদি পদত্যাগ করেন তাহলে ক্ষমতার ভারসাম্যটা কিছুটা কমবে, স্যার কি মনে করেন? না, এটি কতগুলো জিনিস আমাদের এখানে কেন চলে আসে আমার ঠিক বুঝতে, সিটিজেন হিসেবে বুঝতে অসুবিধা হয়। অন্যান্য দেশে যেখানে গণতান্ত্রিক, ভারতের কথা যদি ধরি, সেখানে কি তারা পদত্যাগ করেন কিনা, শ্রীলঙ্কাতে পদত্যাগ করেন কিনা, এটা আমাদের কাছাকাছি রাষ্ট্র। আর যদি উন্নত রাষ্ট্র বলেন, ব্রিটেনে পদত্যাগ করেন কিনা। তো যদি কোথাও পদত্যাগ না করেন, তাহলে আমাদের এখানে সদস্যরা পদত্যাগ করবেন কেন? এটি আরেকটি। আর তারা তো নির্বাচিত প্রতিনিধি, যারা তাদের তো কতগুলো অ্যাডভান্টেজ বলবো না, মানে সুযোগ আছে, যেমন তারা জনগণের প্রতিনিধি। তবে হ্যাঁ, তাদের উপরে কতগুলো বাধ্যবাধকতা তো থাকবে, যেমন সংসদ সদস্য হিসেবে তিনি কি কি করতে পারবেন, নির্বাচনে কী কী করতে পারবেন না, সেগুলো তো থাকছে। তো সেই জন্য আমি মনে করি যে আমরা যেন খুব বেশি এই ব্যাপারে অ্যাগ্রেসিভ না হয়ে যাই, যে যা কোথাও হয় না বাংলাদেশে সেটাই করতে হবে, এরকম কিছু যেন না ঘটে। এবং গণতন্ত্রের যেগুলো
সারা পৃথিবী তো শিখেছে আস্তে আস্তে করি, সেগুলোই যেন আমরা ওই পথে যেন অনুশীলন করতে থাকি, তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। তা নইলে ফাঁকফোকর থেকে গেলে বা আমাদেরকে যদি অন্যদিকে পরিচালিত করা হয়, সেই সুযোগে অনেক কিছুই তো ঘটতে পারে। জি জি, অসংখ্য ধন্যবাদ। বেলাল ভাই আপনার কাছে একটু আসতে চাই। ইব্রাহিম খালেদ স্যার বলছিলেন যে ফাঁকফোকর তাহলে না হলে থেকেই যাবে, এবং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার যা কিছু বলি না কেন, ফাঁকফোকর কিন্তু ছিল, সেই ফাঁকফোকর দিয়ে কিন্তু অনেক কিছু হওয়ার ঘটনাও কিন্তু আমরা দেখেছি। তাহলে কোন জায়গাটিতে স্বস্তির একটা বিষয় আছে, কি বলবেন? আমি বলবো এভাবে যে যারা এই ধরনের কথাগুলো বলছেন তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, পরিষ্কারভাবে আমি এই কথাটাই বলতে চাই। দ্বিতীয়ত, এরা জনগণের কথা বলেন না। জনগণ কিভাবে, জনগণের মন কি, জনগণের মেজাজটা কি, জনগণ কি চায়, এই কথাগুলো নিয়ে তারা কোনো সময়ই এগুলো নিয়ে আলোচনায় আনবেন না তারা। কিন্তু নির্বাচন বলুন অথবা যে কথাটাই আমরা বলি, সব কিছুই তো জনগণের জন্য, জনগণের ভালোর জন্য, কিন্তু ওনারা এই বিষয়েই যাবেন না। দেখুন গতকালকে যে আলোচনা করে আসলেন ওনারা কিন্তু এই কথাগুলো আনলেন না। কিন্তু কেন আনেন না? তারা ওই যে ভ্যাকুয়ামটা সৃষ্টি করবেন, এই যে পার্লামেন্টটাকে ভেঙে দিয়ে যে একটা বিরাট শূন্যতার সৃষ্টি হবে, আপনি বলেছেন, সেই শূন্যতার ভেতর দিয়ে যে কোনো একটা অপশক্তি জাগা করে নিবে, যেই অপশক্তিটা অনেকগুলো বছর। অসংখ্য ধন্যবাদ হাবিব ভাই। এই যে এই একটি ঝুঁকি কিন্তু থেকেই যায় যে আসলে সেই সময় যদি সংসদ না থাকে কিংবা এই প্রস্তাবনা যদি যেটা বলছেন সুশীল সমাজ, তাহলে কিন্তু এই ঝুঁকিটি থাকে। এই ব্যাপারে কি কোনো নিরীক্ষা বা কোনো হোমওয়ার্ক আছে কিনা বা আপনার ভাবনা আছে কিনা? দাদা, আপনাকে আমি একটু বিশেষ অনুরোধ করবো, তিনজন বিজ্ঞ আলোচক তারা বক্তব্য দিচ্ছেন, তো আমাকে একটু বলতে দেবেন। সেটা হলো এই যে তিনজন বিজ্ঞ আলোচকের কাছে আমি যদি জানতে চাই, ওনার কি 90 সাল থেকে 96 সাল পর্যন্ত এই দেশে ছিলেন না? তাহলে 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য যখন আন্দোলন আওয়ামী লীগ করেছিল, সেই আন্দোলনের এক সময় আমি নেতৃত্ব দিয়েছিলাম, জনতার মঞ্চের লাস্ট দিন শপথ আমিই করেছিলাম। তো তখন কি সংসদ ভেঙে দিয়েছিল না বিএনপি? তখন কি দেশে কোনো উগ্রবাদের জন্ম হয়েছিল? এবং এর পরবর্তী সময় আরও 4 বার যে সংসদ ভেঙে দিয়ে যে 96 সালে নির্বাচন হলো, 2001 সালে নির্বাচন হলো, তখন কি কোনো জঙ্গিবাদ বা দেশের ভিতরে কোনো কিছু ফাঁকফোকর দিয়ে কোনো কিছুকে ঢুকে পড়েছিল? অবশ্যই পড়ে নাই। আজকে এই কথাগুলি ওনারা যে কেন কীভাবে বলেন আমি বুঝি না, যে আজকে সংসদ ভেঙে দেওয়ার কথা বলা হচ্ছে, মনে হচ্ছে যে ওনাদের কাছে একটা নতুন জিনিস। তাহলে 96 সালে কি সংসদ ভেঙে দেওয়ার জন্য তো আন্দোলন করা হয় নাই? 173 দিন থেকে হরতাল করা হয় নাই? সেদিনকে রাজপথ অবরোধ করা হয় নাই? তাহলে ওনারা সেদিনকে এদেশে ছিলেন না? আমার কথা হলো যে ওনারা যে ভাষায় কথা বলছেন তাতে সুশীল সমাজ কুশীল সমাজের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। তবে এইটুকু আমি বলতে চাই, নির্বাচন কমিশন যাদেরকে ডেকেছিল তাদের কোনো না কোনো ক্ষেত্রে তাদের অনেকেরই অনেক অবদান আছে। তারা এই দেশের সমাজে অনেক শিক্ষিত, উচ্চ শিক্ষিত, অনেক উচ্চ মানের লোক আমি বলবো। হ্যাঁ, এখানে আমি একজনকে হোসেন জিল্লুর রহমান, উনি এই সেই সময় যে 111 সরকারের উনি উপদেষ্টা ছিলেন। আজকে যদি আমি প্রশ্ন করি 111 সরকার হওয়ার দিন ওই শপথ অনুষ্ঠানে কারা গিয়েছিলেন? কারা গিয়ে সেদিন বলেছিলেন আন্দোলনের ফসল? 111 সরকারকে কারা সেদিন সমর্থন জানিয়েছিলেন এবং একথাও বলেছিলেন আপনার এই কথাগুলো বুঝতে পেরেছি, কিন্তু একই বিষয়, মানে যে বিষয়গুলো আপনি বলছেন কারা গিয়েছিলেন, কারা বলেছিলেন আন্দোলনের ফসল, এই বিষয়গুলো যিনি, কিন্তু যেই বিশ্বে বাস্তবতা নিয়ে আমরা এগুচ্ছি সেই সময়ে কিন্তু জঙ্গিবাদ ছিল না, এবং আমরা তিলে তিলে রাজনীতিবিদরা এই জঙ্গিবাদ সৃষ্টি করেছি, এই কথাও রাখতে হবে। কামাল লোহানী, আপনার কাছে আসতে চাই যে আসলে এই বাস্তবতা এবং তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে কারা রাতের অন্ধকারে মাগুরা থেকে নির্বাচন কমিশনার পালিয়ে এসেছিল সেই উদাহরণও কিন্তু আমরা জানি। কিন্তু যে বিষয়টি এসছে ব্রিটেনের নির্বাচন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন, তারপরেও যদি এখান থেকে যদি আমাদের রাজনীতিবিদরা কিছু না শেখেন, সুশীল সমাজরা কিছু না শেখেন, তাহলে এর দায়ভার বাংলাদেশের মানুষকেই নিতে হবে। কামাল লোহানী, আপনার কাছ থেকে শুনবো যে যেখানে মুক্তিযুদ্ধের মতো বড় একটা বিষয় নিয়ে কোনো আলোচনাই হলো না, সেটি কিভাবে সম্ভব? কোন দেশে আমরা বাস করি? ধন্যবাদ প্রণব আপনাকে যে আপনি এই প্রশ্নটা এখন তুললেন। আসলেই তো তাই, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছেন পরবর্তীকালেও আমরা দেখেছি মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশে তাদের যে কর্মতৎপরতা আমরা লক্ষ্য করেছি, সেই তৎপরতার সঙ্গে পাকিস্তানি আইএসআই এর সঙ্গে কেন
সব কিছু মিলে যায়। সেই লোকগুলোকে সবাই না হলেও কিছু লোকজন কালকের সেই তথাকথিত সুশীল সমাজের প্রতিনিধিত্ব করেননি। আমি মনে করি যে মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশে শুধু নয়, পাকিস্তানের বিরুদ্ধে যে দুঃশাসনের বিরোধী আমরা আন্দোলন করেছি, সেখানে রাজনৈতিক আন্দোলন হয়েছে, পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলন হয়েছে। এই সাংস্কৃতিক আন্দোলনের একটি লোককেও কি সুশীল বলে মনে করা হয়নি? যে তালিকাটি দেখা হয়েছে, সেই তালিকা দেখার পর ওই তালিকারই অনেক কয়জন নাগরিক তারা আপত্তি করেছেন যে এই সুশীল সমাজের সঙ্গে তারা যাবেন না, সেই জন্য তারা না করে দিয়েছেন। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে এই যে বৈঠক, আমি সুশীল সমাজের যে বৈঠক, সে বৈঠকে কোন ধরনের আলোচনা হতে পারে এবং তার প্রতিক্রিয়া হিসেবেই আমার মনে হয় যে গোপন মানে পেয়েছেন, সবক পেয়েছেন মির্জা আলমগীর, সেই কথাই বলছেন যে সহায়ক সরকার। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একেবারে শেষ পর্যায়ে, বেলাল ভাই 30 সেকেন্ড আপনার সময়, আপনি যদি মানে শেষ করেন। বেলাল ভাই, আমি বলবো এই কথাগুলো যারা বলছেন সোকল সুশীল সমাজ, এরা কিন্তু সেই শীতার্ত সাপ যেভাবে শীত আসার আগে আগেই গর্তের ভেতর ঢুকে যায় এবং সেখানে অবস্থান করে, এবং যখন শীত চলে যাচ্ছে তখন তারা আবার স্বমূর্তিতে ফনা ধরে আবির্ভূত হয়। এরা হচ্ছে সেই ধরনের লোকজন, এরা অপেক্ষায় থাকে। এই অপেক্ষাটা কখন অপরচুন মোমেন্টটা আসবে। এই নির্বাচন আসতেছে, এই নির্বাচনের আগে আগে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা, বিভিন্ন এই ধরনের কথাবার্তার মাধ্যমে সেই অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে জনগণকে বাদ দিয়ে, ভোটকে বাদ দিয়ে তারা তাদের স্বার্থ চরিতার্থ করতে পারে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করতে চাই। এবং আপনারা নিশ্চয়ই জানেন, এটি নিউজ যারা নিয়মিত দেখেন, রাত 2:15 এবং তার পরের দিন সকাল 7:15 এই অনুষ্ঠানটি কিন্তু পুনঃপ্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।